অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমে এই কথাটা বলে নেওয়া বোধহয় ভালো যে ওরা যেসব আমার সম্বন্ধে ভালো ভালো কথা বলে এটা ওদের ভালো মানুষই এবং মনের উদারতার প্রমাণ বহন করে, আমার কোনো ব্যক্তিগত গুণাবলী নয়। They seem to be very, very kind and gracious. প্রথমে আমি সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং আমার কৃতজ্ঞতা, বিশেষ করে ঢাকা ইউনিভার্সিটি মিডিং সোসাইটি এবং পার্টিকুলারলি তাদের এখন সভাপতি প্রিন্স আবু বকর সিদ্দিকী প্রিন্স তাকে আমাকে এখানে আসার সুযোগ করে দেওয়ার জন্য, এবং আমি ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সকলকে আপনাদের উপস্থিতির জন্য। আজ আমি ভীষণ গর্বিত এবং আনন্দিত, হয়তো কিছুটা অভিভূত বলতে পারি। আমি এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, এখানেই মানুষ থাকবেন, এখানেই বড় হয়েছি, এখানেই শিক্ষকতার হাতে খড়ি। আজকে এখানে আসতে পেরে আমার মনে হচ্ছে যেন অনেকদিন পর আমি ঘরের ছেলে ঘরে ফিরেছি। অনেস্টলি সেজন্য আমি একটুখানি ইমোশনাল, আপনারা আমাকে ফিল করেন। তাছাড়া আরো বেশি আনন্দিত এই কারণে যে এতগুলো উজ্জ্বল এবং সপ্রতিভ এবং জ্ঞানের প্রতি আগ্রহী ছেলে মেয়েদেরকে একসাথে এক জায়গায় দেখবো, এই অভিজ্ঞতাটা আমার জন্য খুবই বিরল এবং খুবই আনন্দময়। আপনাদেরকে দেখে খুবই অনুপ্রাণিত বোধ করছি আজকে। একদিকে যেমন আমি খুব উৎফুল্ল, অন্যদিকে আরেকভাবে চিন্তা করলে আমি কিন্তু ভীষণ বিব্রত এবং উদ্বিগ্ন। এর কারণ হচ্ছে কতগুলো। প্রথমত আমি জানি যে আপনারা সব বিশাল মাপের শিক্ষকদের কাছে লেখাপড়া করে অভ্যস্ত, তাদের বক্তৃতা শোনেন আপনারা, তাদের সঙ্গে কথাবার্তা বলেন, তাদের লেখাপড়া পড়েন। প্রথিতযশা গবেষক তারা। প্রথিতযশা শব্দটা যে উচ্চারণ করতে পারবো আমি মনে করি না। এটা যদি 3 বার তাড়াতাড়ি বলেন দেখবেন আপনার তাদের ব্যথা ঠিক হয়ে গেছে। এইসব বড় বড় মাপের লোকজনদের কাছে, স্বনামধন্য চিন্তকদের কাছে আপনারা লেখাপড়া করে অভ্যস্ত। সেখানে আমার মতন একটা গরিব অঙ্গরাজ্যের একটা গ্রামীণ পরিবেশের ছোট্ট একটা সরকারি বিশ্ববিদ্যালয়ের মামুলি একজন শিক্ষক, আমার পক্ষে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু একটা বলা নিশ্চয়ই ধৃষ্টতার পরিচয় করে। সেজন্য আমি সকলের কাছে ক্ষমা চেয়ে দিচ্ছি। আরো একটা ব্যাপার আছে যে কারণে আমি আরো ইনফ্যাক্ট দুটো ব্যাপার। একটা হচ্ছে যে আপনারা বাংলাদেশে এখন অনেকদিন পরে ফিরে এসে যা দেখছি, আপনারা ভীষণ বাকপটু, আপনাদের মুখে ফুলঝুরির মতো কথা ফুটে, কি অনায়াসে, কি স্বতঃস্ফূর্ত ভাবে, অর্গলহীন ভাবে আপনারা এত এলিগেন্টলি, এত এলোকুয়েন্টলি, এত প্যাশনেটলি আপনারা কথা বলতে পারেন। আমি পারি, সেজন্য আমি খুবই লজ্জিত থাকি। তাছাড়া আমি কথা বলতে গেলে প্রায়ই ইংরেজিতে কথা বলতে শুরু করি, আপনাদের ভাষায় ইংলিশ ফুটাই। এটা বাংলা ভাষার প্রতি কোনো অশ্রদ্ধাজনিত কোনো কারণে নয়, এটা একেবারে ইতিহাসগত এবং ভৌগোলিকগত কারণেই এটা হয়েছে। আমি গত 1 বছরে অনেকখানি নিজেকে পরিবর্তন করেছি, আমি আশা করি আমার কলিগরা হয়তো বলবেন। একটুখানি আগেকার চেয়ে অনেক কম ইংরেজি বলি, তবুও বলি। এবং আমি জানি যে আজকের অন্তত 2-1টা অংশ যেগুলো শুধুমাত্র চিন্তার ক্ষেত্রে, সেটা হয়তো আমি কতগুলো জায়গা হয়তো ইংরেজিতে বলবো। আমি কি নিয়ে বলবো এটা নিয়ে একটা চিন্তার মধ্যে ছিলাম। এটা কি হতে পারে যেটা সম্বন্ধে আপনারা হয়তো ততটা জানেন না, সুতরাং আমি আপনাকে কিছু বলতে পারি, কিন্তু আমার ইন্টারেস্টেড থাকতে পারে। সেজন্য ভাবলাম যে আব্দুর রাজ্জাক সম্বন্ধে বলাটাই সবচেয়ে নিরাপদ এবং সবচেয়ে শ্রেয়। এতে আমার অজ্ঞতার লজ্জাও কিছু লাঘব হবে। তাছাড়া আমার যে বোর্ড অফ ট্রাস্টিজ আছেন তাদের কাছে আমার একটা দায়বদ্ধতা আছে, সেটাও কিছুটা আমি মিট করতে পারবো। এবং তাছাড়া আপনাদের আমন্ত্রণে শুধু আমি এসেছি তাই নয়, আপনাদেরকে আমন্ত্রণ করারও আমি সুযোগ পাবো। তাই সেই সুযোগটা আগে নিয়ে নিই যে আপনারা প্লিজ আমাদের সঙ্গে থাকবেন, আমাদের ফাউন্ডেশনে আসবেন, আমাদের লাইব্রেরির মেম্বার হবেন, আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করবেন, শুধু অতিথি হিসেবে নয়, অংশগ্রহণকারী হিসেবে। আমি সেই যেটা আগেই বলা হয়েছে, ইশরাত বলেছে, হয়তো কাঞ্জিলাল বলেছে, যে আব্দুর রাজ্জাক স্যার ছিলেন সত্যিকার অর্থে শুদ্ধতম একজন জ্ঞান
জ্ঞানের প্রতি নিবেদিত, হয়তো সমর্পিত একটা প্রাণ। উনি একটা সত্যি সত্যি একটা আইকনিক একটা প্রেজেন্স ইন দ্য কালচারাল অ্যান্ড ইন্টেলেকচুয়াল ল্যান্ডস্কেপ অফ দ্য কান্ট্রি। এরকম সত্যি আমি আর দেখিনি, এরকম একটা অসাধারণ একটা ব্যক্তিত্ব। তার বিশাল পাণ্ডিত্যে, তার ব্যতিক্রমী ব্যক্তিত্বে, তার জ্ঞানের একেবারে মানে একাগ্র সাধনায়, তার নৈতিক স্বচ্ছতায়, তার ব্যক্তিগত বিনয়ে, তার নম্রতায় উনি সত্যি একটা ইন্সপায়ারিং, অনুপ্রেরণাকারী। একটা প্রশ্নের জবাব আমাকে দিতেই হবে, এটা একটি উল্লেখ ইঙ্গিত একটা করেছে প্রথমে কাজী রাজ্জাক, যে এবং আমি আজকে যখন আসি তখন এই প্রশ্নটা তারাও প্রিন্স এবং কাজী রাজ্জাক দুজনেই আমাকে করেছিল, খুব নোমানো, যে রাজ্জাক স্যার সম্বন্ধে এত মাতামাতি কেন? আফটার অল রাজ্জাক স্যার কিন্তু খুব যে ক্লাসরুমে একটা খুব ক্যারিজম্যাটিক, খুব কম্পেলিং, খুব একটা মানে একটা এনকারেজিং একটা বক্তা তা কিন্তু ছিলেন না। ইনফ্যাক্ট উনি ক্লাসে পড়ানোর ব্যাপারে কিছুটা উদাসীন ছিলেন বলতে পারে। যদি একটু মনে হতো কিছু, একটু মেজাজটা ভালো থাকতো, একটা ভালো একটা ইন্টারেস্ট বই পড়েছেন, তাহলে হয়তো সেটা সম্বন্ধে আমি ক্লাসে কিছু বলতেন। কিন্তু তখন যেসব মানে যেসব শিক্ষক যাদের কাছে আমরা পড়েছি, আমি ঘুরে ঘুরে অন্যান্য ডিপার্টমেন্টে ক্লাস করতাম, এই বাংলার মুনির চৌধুরী বা আনিস স্যার, এই ইতিহাসে গ্যাসুদ্দিন স্যার, সন্তোষ ভট্টাচার্য, দর্শনের জিসি দেব, ইকোনমিক্সের রহমান সুভা, এই বিশাল বাংলার মুনির চৌধুরী, মানে এদের ক্লাস করা মানে একটা পারফরমেন্স আর্টের সামনে যেন আমরা উপস্থিত হতাম। মানে মোহিত শুধু, আমরা অভিভূত হয়ে থাকতাম। আমি যদিও তাদের মানে তাদের ছাত্র ছিলাম না, কিন্তু নিয়মিত তাদের ক্লাস করতাম শুধুমাত্র এই অনুপ্রেরণার জন্য, শুধুমাত্র এই শিক্ষার জন্য, কি করে শিক্ষক হতে হয়, কি করে বক্তৃতা দেওয়া যায়। আব্দুর রাজ্জাক কিন্তু সেরকম ছিল না। তাছাড়া যে প্রশ্নটা আসে এবং খুবই লেজিটিমেট, যে ওনার লেখালেখির ব্যাপারেও উনি খুব একটা মনোযোগী ছিলেন না। ইনফ্যাক্ট 1957-এ একটা ছোট্ট একটা লেখা আছে অন ডেভেলপমেন্ট প্ল্যানিং ইন পাকিস্তান, পাবলিশ হয়েছে। একটা ছোট্ট একটা মানে একটা এসে উনি সাবমিট করেছেন হার্ভার্ডে লেট 60s-এ অন সিভিল মিলিটারি রিলেশন ইন পাকিস্তান। ওটা এখন আমরা ট্রেস করতে পারি। আমিও চেষ্টা করেছি, রনা কাপাও চেষ্টা করেছেন, আমি দুবার গেছি হার্ভার্ডে, কিন্তু আমরা আমাদের যতটুকু ইনফরমেশন তাতে করে ওরা ওটা রিট্রিভ করতে পারছে না। এছাড়া কয়েকটা ইন্টারভিউ, দুই একটা বক্তৃতা, এবং শেষের দিকে এই মুজাফফর আহমেদ চৌধুরী স্মারক বক্তৃতা 1984-এ স্টেট অফ দ্য নেশন হিসেবে প্রতিষ্ঠা। এটা ছাড়া তার এন্টায়ার উভরে অফ হিজ ওয়ার্ক, তার সমাহার 100 পাতা হবে না। সমস্তগুলো যদি একসাথে করি তাহলে আমি পুরনো ঢাকার ছেলে, ঢাকাইয়া পোলা, কলতাবাজারের গুন্ডা। আমার বন্ধু বান্ধবরা বলবে, তাহলে এত মাতস্কার, এত ফালাফালি কিসের? উনি পড়াইতেনও না, লিখনও নাই খুব একটা, তাহলে কি? এই প্রশ্নটা অস্বস্তিকর হলেও অবান্তর এবং একটা উত্তর প্রয়োজন। প্রথমত বলা উচিত যে আমরা রাজ্জাক স্যারের কাছে যেতাম ওনার কাছে একটা জিনিস সম্বন্ধে কিছু শেখার জন্য না, আমরা ওনার কাছে যেতাম ওনার সংস্পর্শের জন্য। উনি কোন প্রশ্নের কি উত্তর দিলেন সেটা আমাদের কাছে ইম্পর্টেন্ট ছিল না, তবে উনি যে জ্ঞানের প্রতি আমাদেরকে আহ্বান জানাতেন, আমাদেরকে প্রশ্ন করতে শেখাতেন, জ্ঞান ভালোবাসা যায় কিভাবে, নিজেকে কি করে নিবেদিত করা যায়, সেই ডাকটার জন্যই আমরা যেতাম। একটা বিশাল একটা বাড়ির মতন ছিলেন, এতগুলো জানলা দরজা তার, সেগুলো আমরা খুলে খুলে ভিতরে গিয়ে আমরা প্রবেশ করি, আবিষ্কার করি। স্যারকে জানা মানে স্যারকে আবিষ্কার করা হতো। এটার একটা লেকচার একটা অ্যাটেন্ড করে বা একটা লেখা পড়ে সেটা পাওয়া খুবই ডিফিকাল্ট। সেজন্য আপনাদের জন্য আমার একটুখানি মায়া হয়, আমরা যাদের মতো লোক পেয়েছি, আপনারা আব্দুর রাজ্জাকের মাপের লোক আপনারা অনেক কম পাচ্ছেন আজকাল। এই জ্ঞানই যে জ্ঞানের মহত্ব, জ্ঞানই যে জ্ঞানের আনন্দ, জ্ঞানই যে জ্ঞানের রোমাঞ্চ, সার্থকতা, এটা কোনো ইউটিলিটেরিয়ান কোনো অবজেক্টিভস দ্বারা এটা বিচার করা যেতে পারে না। হয়তো এটা মানে করতে গিয়ে আমরা কতগুলো কোল্যাটারাল বেনিফিটস পেতে পারি,
যেমন ওষুধ, নতুন একটা ওষুধ পেলাম, নতুন একটা কৃষির একটা পদ্ধতি পেলাম, নতুন একটা টেকনোলজি প্রযুক্তি পেলাম, এগুলো পাওয়া যেতে পারে, কিন্তু জ্ঞানের চর্চা এই কারণে নিবেদিত হতে পারে না। The pursuit of knowledge must be completely disinterested. এই কথাটা, এই বোধটা, এই ভালোবাসাটা আমরা স্যারের কাছ থেকে পেয়েছি, যে শুধুমাত্র একটা জিনিস পাওয়ার জন্য, একটা জিনিস করার জন্য জ্ঞান নয়। তখনকার সময়, আমরা তো 1960s, late 60s এর কথা বলছি, আমাদের যেটা সবচেয়ে বড় নিদর্শন ছিল সেটা হচ্ছে স্পেস প্রোগ্রাম। তখন স্যার বলতেন আমাদেরকে যে বাবা, উনি সবাইকেই আপনি করে কথা বলতেন, যে বাবা এই যে স্পেস প্রোগ্রাম, এটা থেকে আমরা অনেক কিছু পাচ্ছি, যেমন কম্পিউটার সায়েন্সের অনেকখানি অগ্রসর, মেটা ডেটা অ্যালগোরিদমসগুলো কি করে হ্যান্ডেল করতে হয়, কতগুলো সিনথেটিক ফাইবার্স, কতগুলো মেডিকেল অ্যাডভান্সেস, অনেক কিছু আমরা পেয়েছি স্পেস প্রোগ্রাম থেকে। বাট ওই কারণেই কিন্তু স্পেস প্রোগ্রাম নয়, কারণটা হচ্ছে একেবারেই ফিলোসফিক্যাল, একেবারেই ইন্টেলেকচুয়াল, একেবারেই কালচারাল। কোনো কিছু পাওয়ার জন্য, একটা ইউটিলিটেরিয়ান বা ইনস্ট্রুমেন্টাল একটা অবজেক্টিভ পারসু করার জন্য জ্ঞান ব্যবহার করা যেতে পারে না। দ্বিতীয়ত, রাজাক স্যার আমাদের কাছে এতটা বিশাল একটা লোক মনে হতো আমাদের কাছে ওনার জীবনশৈলীর জন্য। এরকম নিরহংকার একটা মানুষ, এরকম অনাড়ম্বর একটা জীবনে উনি কোনো কিছুই চাননি, কোনো কিছু উনি অন্বেষায় উনি নিজেকে কোনো সময় অতিবাহিত করেননি। উনি আমাদেরকে বলতেন যে বাবা, জীবনে তো সকলের দুইটা ভয়, আমরা যা আছে সেটা হারাবার ভয়, এবং যা চাইছি সেটা না পাওয়ার ভয়। তো যার কিছুই নাই, যে কিছুই চায় না, তার কিসের ভয়? এই কারণে স্যার একটা নির্ভীক লোক হিসেবে থাকতে পেরেছেন। কারণ যেসব মোহগুলো, যেসব চাহিদাগুলো, যেসব জিনিসের জন্য আমরা ফন্দি ফিকির করি, কলা কৌশল করি, বিভিন্ন রকমের পদ্ধতি অবলম্বন করি, বিভিন্ন ধরনের কম্প্রোমাইজেস করি, একটু উন্নতি, এই একটা বিদেশ যাওয়ার একটা ব্যবস্থা, এই নতুন একটা অ্যাপার্টমেন্টের জায়গা পাওয়া, এই একটা চাকরি, এইসব জিনিসগুলো স্যারকে কোনোদিন স্পর্শ করে, which is why he remained authentic to the very end. কেউ স্যারকে ডিফাইন করতে পারেনি। উনি তাই ছিলেন। উনি 1936-এ ঢাকা ইউনিভার্সিটি জয়েন করেছেন লেকচারার হিসেবে। 1975-এ ঢাকা ইউনিভার্সিটি থেকে ন্যাশনাল প্রফেসর হলেন, তখন উনি লেকচারার ছিলেন। কোনোদিন অ্যাসোসিয়েট প্রফেসর হওয়ার জন্য উনি অ্যাপ্লিকেশন করেন। তো এই যে একটা মানুষ, যে একটা জীর্ণ একটা পায়জামা যে করে ঘুরে বেড়াতেন, চটি চটপট করে, শীতের সময় একটা মলিন একটা হলুদ রঙের চাদর পরতেন। চাদরটা নোংরা ছিল না, তবে একটু দুর্দশাগ্রস্ত একটা চাদর ছিল। তো এই যে সিম্পল একটা লিভিং, যে এত সহজ একটা জীবন, সমস্ত কিছু থেকে বাইরে, সব চাহিদার থেকে ঊর্ধ্বে, এই এক্সাম্পল আমাদের কাছে খুব একটা পাওয়ারফুল, একটা প্যাশনেট একটা সেন্টার ছিল, যে এইটা আমরা হতে পারি, এটাও হওয়া যায়, একটা মানুষ এটা করতে পারে। সবাই যে আমরা টাকা পয়সার পিছনে, ক্ষমতার পিছনে, এই টুকিটাকি জিনিসের পিছনে দৌড়াই, এটা ইজ নট নেসেসারি and does not define what humanity is. তৃতীয়ত, স্যারের কথাবার্তা বা স্যারের জীবন, স্যারের আদর্শ আরেকটা কারণে আজও আমাদের কাছে খুব রেলেভেন্ট। সেটা হচ্ছে এই যে স্যার ওয়াজ quintessential এবং unabashedly a child of enlightenment. এনলাইটেনমেন্ট বলতে আমরা যা বুঝি, স্যার সেটাকে রিফ্লেক্ট করতে, এমব্রেস করতে, সেলিব্রেট করতে। যেমন যেসব আদর্শগুলো তখন 18th century এনলাইটেনমেন্ট ফ্রান্স থেকে যেটা শুরু, যেসব প্রিন্সিপালসগুলো তখন এস্টাবলিশড হয়েছে, এই কন্ডরসেই, ডিদেগো, ভল্টেয়ার, অনেকের নাম আপনারা জানেন, তাদের যে 6টা প্রিন্সিপালস, সেইগুলো স্যার সম্পূর্ণভাবে আত্মস্থ করেছিলেন এবং সেভাবেই নিজেকে উনি ডিটারমিন করেছিলেন। সেই 6টা প্রিন্সিপাল আমি একটু বলে দিই। প্রথমে ছিল ইন্ডিভিজুয়ালিজম, অর্থাৎ faith in the value and dignity of all human beings. দ্বিতীয়ত rationalism, অর্থাৎ the primacy of reason and the scientific method. তৃতীয়ত optimism about human nature, যে the inherent goodness of man and the possibility of progress.
Belief in intellectual development এবং জ্ঞান সাধনা এবং জ্ঞানকে একত্রিত করা এবং interconnectedness of knowledge, commitment to a secular framework of analysis and judgment, and finally, the centrality of freedom as fundamental to human agency and human dignity. এই যে আদর্শগুলো, এই যে বক্তব্যগুলো, এই যে একটা ফ্রেঞ্চ এনলাইটেনমেন্টের রেভলিউশনের যে কতগুলো ঐতিহ্য, এইটা স্যার যেভাবে নিজের জীবনে উনি প্র্যাকটিস করেছেন এবং যেভাবে এটা উনি এমব্রেস করেছেন, সেটা আজও পর্যন্ত আমাদের কাছে রেলেভেন্ট বলে আমার কাছে মনে হয়। এই প্রসঙ্গে এই প্রেক্ষিতে হয়তো দু একটা কথা আজকের দিনের জন্য যে সবচেয়ে বেশি প্রয়োজন সেটা বোধহয় বলা প্রয়োজন, এবং therefore আমি যদি come to the question of democracy and politics and so on. Equally central to Razzaq sir's concerns and commitments. এবং আজকে যে তার নামে যে ফাউন্ডেশন করা হয়েছে, সেই ফাউন্ডেশনের মূল কতগুলো বক্তব্য হচ্ছে এই স্যারের কথাবার্তা, স্যারের প্রিভিয়াস কমিটমেন্টসগুলোর ভিত্তিতে, তার ভিশনসগুলোর ভিত্তিতে। প্রথমত, ফার্স্ট, we have to redefine the notion of politics itself. রাজনীতি বলতে আজকাল আমরা একটু গাটা ঘিন ঘিন করে, একটু শিউরে উঠি, রাজনীতি, এখানে অনেক বেশি রাজনীতি, এই ফ্যামিলিতে আজকাল রাজনীতি ঢুকে গেছে, এই ডিপার্টমেন্ট অনেক রাজনীতি, মানে রাজনীতি একটা নোংরা শব্দ। রাজনীতি যেন একটা আমরা যতটা দূরে আমরা শরীর রাখতে পারি ততই আমাদের ভালো। রাজনীতির সংস্পর্শ যেন আপনাকে কোনোভাবে হেয় করছে। This is the way in which we have looked at politics. So we have to redefine the notion of politics এবং rescue it from the Machiavellian rut into which it has been condemned. Politics, is not an amoral exercise. The word amoral comes from Machiavelli. It's not an amoral exercise where the means do not matter and the ends are selfish and desperate. Politics is not a zero-sum game where every question is considered to be a provocation. Every criticism is considered to be a challenge. Every opposition is considered to be an existential threat that has to be eliminated. Politics is not about capturing the machinery of the state so that one group may benefit from its resources and use it to punish those it does not like. Politics is not about petty partisanship, opportunistic alliances, rhetorical cliches, and manipulative rituals. Politics actually is not even about having elections, because elections are a necessary condition for democracy, but not a sufficient condition for democracy. This is not the notion of politics that Professor Razzaq talked about. Sarer kache politics was about public service, transparent processes, high ideals, অর্থাৎ জনসেবা, স্বচ্ছ প্রক্রিয়া, উন্নত আদর্শ, এইগুলো হচ্ছে রাজনীতির অংশ। যেহেতু উনি পলিটিক্যাল সায়েন্টিস্ট ছিলেন, সেহেতু উনি বলতেন in Socratic terms, in the words of Socrates, it was about establishing justice. In Aristotelian terms, it was about instilling civic virtue. In Mill-Benthamite terms, securing the greatest good for the greatest number. In Marxian terms, about pursuing distributional fairness. In Jeffersonian terms, about protecting the inalienable rights of the people. Inalienable, that which cannot be alienated, that which cannot be taken away. Inalienable rights of the people to life, liberty, and the pursuit of happiness. In terms of Hannah Arendt, it was both an action and a celebration of human agency, individual autonomy, and personal freedom. This politics of conviction, not of convenience, the politics of public good, not of personal interest, the politics of establishing the rights of the people, not the privileges of the few, the politics of healthy competition between alternatives, not a physical confrontation between enemies, the politics of encouraging the better angels of our nature, not the worst demons in our psyche. We cannot have a democracy where the notion of politics itself is so cynical, so hateful, so vulgar. Therefore, গণতন্ত্র যদি আমাদেরকে establish করতে হয়, পলিটিক্স ব্যাপারটাকে আমাদের নতুনভাবে চিন্তা করতে হবে, নতুনভাবে সাজাতে হবে। ডেমোক্রেসি তাহলে কি? রাজাক স্যার একটা ইন্টারেস্টিং একটা বক্তব্য ছিল, আই উইল শেয়ার দিস উইথ ইউ। উনি বলতেন যে ডেমোক্রেসি is a process of moving from a government based on power to a government based on authority.
পার্থক্যটা কি? A government based on power to a government based on authority. পার্থক্যটা হচ্ছে এই, that the first depends upon brute force, the second on moral legitimacy. The first rests on cunning and fear, the second on consensus and persuasion. The first demands the obedience of the people, the second seeks their trust. The first establishes the rule of a leader, the second consolidates the rule of law. The first looks at elections as a means to an end, ক্ষমতায় যাওয়া. The second as a moral right of the people to make independent choices and establish the sovereignty of the people. এই কথাটায়, the sovereignty of the people, American Declaration এর প্রথম, the first three words, we the people, sovereign authority, এই কথাটা আমরা সবাই শুরু ভুলে যাই। আমরা হচ্ছে দেশের sovereign. We are the masters of this country. We are not its servants. আমাদের দেশে যা করতে হয় সেটা আমাদের জন্যই করতে হবে, আমাদের নামেই করতে হবে, আমাদেরকে নিয়েই করতে হবে। এই কথাটা আমি কিছুক্ষণ পরে ফিরে আসছি। গণতন্ত্র অবশ্যই খুব একটা আকর্ষণীয়, খুব লোভনীয় একটা ব্যাপার। বহু মানুষ পৃথিবীতে এবং আমাদের দেশে এই আদর্শকে আঁকড়ে ধরেছে, সংগ্রাম করেছে, জীবন দিয়েছে। যুক্তির দিক থেকে, মানবতার মূল্যবোধের দিক থেকে, সার্বিক কল্যাণ এবং নৈতিকতার দিক থেকে, এমনকি একটা নান্দনিক প্রেক্ষিত থেকে গণতন্ত্র খুবই প্রীতিকর, খুবই লোভনীয় একটা কাজ। গণতন্ত্র খুব সুন্দর সন্দেহ, তবে সহজ নয়। উইনস্টন চার্চিল বলতেন যে ডেমোক্রেসি ইজ ভেরি মেসি, খুব জটিল, খুব সমস্যা জর্জরিত, খুব বিপদগ্রস্ত সবসময়। গণতন্ত্র সম্বন্ধে কতগুলো কথা আমাদের মনে রাখতে হবে। এর সবগুলো কথা যে স্যার আমাদেরকে বলেছেন তা না, তবে ওর থেকে পাওয়া যেসব শিক্ষা তার ভিত্তিতে আমি বলছি যে গণতন্ত্র কোনো ঘোষণার মাধ্যমে আসতে পারে না, শুধুমাত্র একটা সাধনার মাধ্যমে আসতে পারে। গণতন্ত্র গাছ থেকে পড়া কোনো ফল না, এটা অনেক দিনের প্রচেষ্টার ফসল। গণতন্ত্র কোনো পুরস্কার নয় যেটা কেউ আমাদের দয়া করে দিয়েছে। গণতন্ত্র একটা অধিকার যেটা জনগণ অর্জন করেছে। গণতন্ত্র কোনো সমাপ্ত এবং পূর্ণায়িত প্রকল্প নয় যা আমরা পেয়ে গেছি আর কোনো চিন্তা নেই, ভয় নেই, সমস্যা নয়। গণতন্ত্র একটা আবহমান চলমান প্রক্রিয়া। এর মোড় আছে, মোচড় আছে, বাঁক আছে, ফাঁক আছে, মোচড় আছে, আঘাত আছে, দুর্বলতা আছে, অসুস্থতা আছে, এমনকি মৃত্যুর সম্ভাবনা আছে। সেজন্যই গণতন্ত্র এতটা চ্যালেঞ্জিং। গণতন্ত্র যদি রক্ষা করতে হয় সেটা আমাদের কি করতে হবে। এটা কোনো নাটক নয় যে অন্য কেউ মঞ্চস্থ করবে এবং আমরা দেখবো। ইট ইজ নট আ স্পেকটেটর স্পোর্ট। এটা আমরাই তার নায়ক, আমরাই তার খেলোয়াড়। রক্ষা করার দায়িত্ব আমাদের। সেজন্যই আমাদেরকে গণতন্ত্র একটা সমাজের জন্য আমাদেরকে কিছুটা প্রস্তুতি প্রয়োজন। এটা কেউ একটা বলে দিবে, কেউ একটা করে দিবে, কেউ একটা সিদ্ধান্ত নিয়ে নেবে তা কিন্তু না। We have to prepare ourselves to be members of a democratic society. যে কারণে একটু অনুশীলন, একটু শিক্ষা, একটা সমর্পণ আমাদের প্রয়োজন। আমাদেরকে জানতে হবে এবং আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং আমাদেরকে এই ব্যাপারে মনোনিবেশ করতে হবে। গণতন্ত্রের কতগুলো সমস্যা তো খুব ইজি, খুব ভেরি ভেরি ইজি টু আইডেন্টিফাই। স্ট্রাকচারাল ইনইকুয়ালিটি যদি খুব থাকে সেখানে গণতন্ত্র ডিফিকাল্ট হবে। রুল অফ ল যেখানে নেই সেখানে গণতন্ত্র ডিফিকাল্ট হবে। যেখানে ইনক্লুসিভ ইলেকশনস হচ্ছে না ফেয়ার এবং ফ্রি, সেখানে গণতন্ত্র ডিফিকাল্ট হবে। এবং দ্য নোশন অফ ফ্রি স্পিচ অ্যান্ড ফ্রি এক্সপ্রেশন, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তা যেখানে করবে, সেটা হচ্ছে গণতন্ত্রের সবচেয়ে বড় ডিফিকাল্টি। এটা সবচেয়ে নাজুক জায়গা, সবচেয়ে তর্ক সাপেক্ষ এবং সবচেয়ে বেকার। কারণ কতগুলো অন্তর্দ্বন্দ্ব রয়েছে মুক্ত চিন্তা এবং বাক স্বাধীনতা নিয়ে। একজনের বাক স্বাধীনতা হয়তো আরেকজনের অসন্তোষের কারণ হতে পারে। অপমান, অভিমান, বিরক্তি, বেদনা, রাগ ইত্যাদি। এটা হতেই পারে, সচরাচর হয়। কিন্তু কি বলা যাবে, কি যাবে না, কি গান, ভাস্কর্য, নাটক, কবিতা, কার্টুন, নভেল, রাজনৈতিক বক্তব্য, মতবাদ কি অনুমোদিত হবে, কি হবে না, এই রেখাটা কে টানবে এবং কোথায়, এটাই হচ্ছে গণতন্ত্রের মৌলিক প্রশ্ন। শুধু আমাদের দেশে নয়, সর্বত্র। গণতন্ত্রের দুটো আলাদা চ্যালেঞ্জ হতে পারে।
প্রথমত একটা সরাসরি মুখোমুখি ফ্রন্টাল অ্যাসল্ট। একজন স্বৈরাচার আসলো, একটা সেনাবাহিনী, একটা বিদেশি শাসক বললো তোমাদের আর কোনো ক্ষমতা নেই, তোমাদের কোনো অধিকার নেই, গণতন্ত্র শেষ, বিদায় দিয়ে দাও। এটা হতে পারে, হয়েছে, আরো হতে হবে। দ্বিতীয়ত আমরা গণতন্ত্র হারতে পারি আস্তে আস্তে, ধীরে ধীরে, ক্রমে ক্রমে, নিংড়ে নিংড়ে, ছোটখাটো ক্রমাগত আঘাতের মাধ্যমে। শেক্সপিয়ারের ভাষায় আর ডেথ থ্রু আ থাউজেন্ড কাটস। প্রথমটি খুব নাটকীয় এবং সাধারণত অস্থায়ী। জনগণ প্রথমে ভয় পায়, পরে প্রতিবাদ করে এবং সংঘবদ্ধভাবে এই অশুভ শক্তিকে পরাজিত করে এবং গণতান্ত্রিক অধিকারগুলো পুনঃপ্রতিষ্ঠা করে। এটা হয়েছে বহুবার আমাদের দেশে। দ্বিতীয়টি আরো অতর্কিত এবং আরো ইনসিরিয়াস এবং আরো ডিফিকাল্ট। আমরা বুঝতে পারি না, সয়ে নিই, জায়গাটা কনসিড করে ফেলি, ছেড়ে দিই, পরে নিজেরাই কমপ্লিসড হয়ে যায়, নিজেরাই যোগ। এই ব্যাপারে আমাদের সবচেয়ে বেশি সতর্ক হতে হবে। গণতন্ত্র বা বাক স্বাধীনতা সংকুচিত ব্যাপারে কয়েকটা আর্গুমেন্ট ইউজুয়ালি দেওয়া হয়, সেগুলো বলছে। প্রথমত বলা হয় যে গণতন্ত্রের জন্যই অন্য কিছু অধিকার রক্ষা করা, সেজন্য আপনাদের কিছু বাক স্বাধীনতা আপনাদেরকে স্যাক্রিফাইস করতে হবে। আমরা বলছি যে আপনারা সবকিছু বলেন না, সবকিছু বলতে পারবেন না, কারণ অন্যান্য কতগুলো অধিকার আছে সেগুলো আমরা রক্ষা করার চেষ্টা করছি। আমাদের উদ্দেশ্য খুব ভালো, আমরা নিয়ে হতে পারে। এটা হচ্ছে জেনারেল ওয়েস্টমোরল্যান্ড, যিনি আমেরিকার ভিয়েতনামের কমান্ডিং অফিসার ছিলেন, তার বক্তব্যের কথা। উনি বলেছিলেন যে আই মাস্ট ডিস্ট্রয় দ্য ভিলেজ ইন অর্ডার টু সেভ ইট। ওই গণতন্ত্রকে খর্ব করে গণতন্ত্রকে রক্ষা করা এটা সম্ভব নয়। এটা একটা সার্কুলার একটা আর্গুমেন্ট এবং সুপ্রিমলি আইরনিক। দ্বিতীয়ত সময় বলা হয় যে উনি যেসব কথা বলছেন বা যে কবিতা লিখছে বা ছবি আঁকছে তা তো খুব অফেন্সিভ, তো অস্বস্তিকর, আমি মনে করি ডেঞ্জারাস, এটা তো অ্যালাউ করা যেতে পারে না, এটা বরদাস্ত করবো না। কিন্তু the right to challenge, to provoke, to offend is a fundamental democratic right. আমাদের এত স্পর্শকাতর হলে হবে না। Democracy demands some intellectual toughness and moral confidence and loyalty to some principles. আমরা যদি কাউকে আনকমফোর্টেবল না করতাম, কাউকে অফেন্ড না করতাম, কাউকে সব ভালো ভালো কথা বলতাম, তাহলে আমরা খুব আনন্দে থাকতে পারতাম। আয় তবে সহযোগী হাতে হাত ধরে ধরে, তবে সেটা গণতন্ত্র হতে পারে। গণতন্ত্র যদি হতে হয় তাহলে এতটা স্পর্শকাতরতা আমরা অ্যাফোর্ড করতে পারি। ইউ হ্যাভ টু টাফেন আপ ইন্টেলেকচুয়ালি, ইউ হ্যাভ টু হ্যাভ মরাল কারেজ, ইউ হ্যাভ টু হ্যাভ লয়্যালটি to some ideals and principles. আমাদের যদি কোনো কথা যদি খারাপ লাগে, যে রাশেদ রাহব একটা বক্তব্য দিয়েছে সেটা আমার কাছে ভীষণ আপত্তিকর, বা একটা ছবি লিখেছে, একটা কবিতা, কাঞ্জিলাল একটা কার্টুন লিখেছে, খুব আপত্তিকর, তাহলে আমরা কতগুলো জিনিস করতে পারি। প্রথমত আমরা এটা বর্জন করতে পারি, আমি যাবো না, তোমার ওই সিনেমা আমি দেখবো না, তোমার ওই কার্টুন আমি দেখবো না, তোমার ওই বই আমি কিনবো না, তোমার বক্তৃতায় আমি যাবো না, ডিলিট বাটনটা আমি ব্যবহার করবো। That's easy. I will not be complicit in your message. I will not listen to it. আমি যতটা পারবো সেটা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখবো। দ্বিতীয়ত, তার বক্তব্য যদি খারাপ হয় তাহলে তার বিরুদ্ধে বক্তব্য দেওয়ার ক্ষমতা এবং অধিকার নিশ্চয়ই আমার আছে। The only good answer to a bad idea is to present a better critique. আপনি বলেন যে ওটা কেন খারাপ, আপনি আকৃষ্ট করেন আপনার প্রতি, আপনি বলেন যে আমার বুদ্ধিটা, আমার চিন্তাটা, আমার বিবেচনাটা, আমার তর্কটা, that is the whole basis of debate. This is what I think, এবং আমি আপনাদেরকে এটাকে to the extent that I'm able to convince you, আমি সেটা চেষ্টা করি, কিন্তু বক্তব্যটাই আপনাকে প্রকাশ করতে দেব না। এটা একটা ফান্ডামেন্টালি আনডেমোক্রেটিক একটা অ্যাটিটিউড। বিশেষ করে ইট রিপ্রেজেন্টস একটা ডিসরেসপেক্ট টুয়ার্ডস দ্য পিপল, যে আমি জনগণ যেন কিছু জানে না, ওরা খুব বোকা, ওদেরকে আমার রক্ষা করতে হবে। এইটা একটা ফান্ডামেন্টালি একটা মানে একটা ডিসরেসপেক্টফুল একটা অ্যাটিটিউড।
যেটা খুবই আনডেমোক্রেটিক বলে আমার কাছে মনে হয়। বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে বাংলাদেশের জনগণ তো খুবই সজাগ, মানে মানে অনেস্টলি এটা এত ইমপ্রেসিভ। তাদের শুধু সংগ্রামের জন্য না, আপনি যদি চিন্তা করে দেখেন ইতিহাসে every decision they have taken has been a right one. 1936 election, Bengalis, peasants, অশিক্ষিত লোকজন, they decided on exactly the right thing. তারা মুসলিম লীগকে ভোট দেয়নি, কংগ্রেসকে ভোট দেয়নি, কৃষকদের ভোট দিয়েছে। 1946 they did exactly the right thing. 1954 exactly the right thing. 1970 exactly the right thing. প্রত্যেকবার তারা প্রমাণ করেছে তাদের ম্যাচুরিটি, তাদের কনফিডেন্স, তাদের অ্যাবিলিটি টু ডু হোয়াট ইজ রাইট। আপনি কেন তাদেরকে বিশ্বাস করবেন? কেন মনে করবেন যে ওরা হচ্ছে সব বাচ্চা, সব শিশু, ওরা কিছু জানে না, ওরা কেন মনে করবো সেটা? ট্রাস্ট দ্য পিপল, দ্যাট ইজ দ্য ভেরি বেসিস অফ ডেমোক্রেসি। আমরা যদি বিরক্ত হই, আমরা আইনের দ্বারস্থ হতে পারি। উই ক্যান গো টু কোর্টস অফ ল, যে না এই যে কথাটা বলেছে সেটা অনেকভাবে এটা আমরা বিরোধিতা করছি এবং সেটা আমরা দেব। তার জন্য তো অ্যাপ্রোপ্রিয়েট স্ট্যাটিউটস আছে, লিগ্যাল প্রেসিডেন্টস আছে, কনস্টিটিউশনাল প্রভিশনস আছে টু চ্যালেঞ্জ যে কেন এই জিনিসটা অ্যালাউ করা হবে না। আমরা তো একটা জুরিসপ্রুডেন্সিয়াল ভ্যাকুয়ামে ফাংশন করি না। দ্যাট ইজ এ রিচ ট্রেডিশন দ্যাট হ্যাজ ডেভেলপড ওভার টাইম। এবং যদি আমেরিকান সিস্টেম যদি দেখেন বেটা, আপনারা দেখবেন যে হাউ ইট হ্যাজ মুভড ইন টার্মস অফ প্রোটেক্টিং দ্য রাইটস অফ ফ্রি স্পিচ। মানে আমি আপনাদেরকে ওই কোর্ট কেসেসগুলো বলে বোর করতে চাই না, কিন্তু Schenck versus US 1917, Abrams 1919, Ditlow 1935, এখানে দেখবেন যে কত লিমিট করে তারা ফ্রি স্পিচ। তার পরবর্তীকালে Yates versus US, Heller, মানে ব্র্যান্ডেনবার্গ, সেখানে দেখবেন কতটা তারা আপনাকে ছাড় দিচ্ছে ইন টার্মস অফ দ্য রাইট অফ ফ্রি স্পিচ এন্ড ফ্রি এক্সপ্রেশন। টিঙ্কার ভার্সেস ডি ময়েন, ব্র্যান্ডেনবার্গে একটা খুব ইন্টারেস্টিং একটা মানে একটা কথা বলা হয়েছিল যে ব্র্যান্ডেনবার্গ হচ্ছে কু ক্লাক্স ক্ল্যান, আজকে একটু আগে যে বলছিল কু ক্লাক্স ক্ল্যান হচ্ছে হোয়াইট সুপ্রিমিসিস্ট গ্রুপ, তাদেরই একজন নেতা ছিলেন ব্র্যান্ডেনবার্গ। উনি একটা বক্তৃতা দেন যেখানে উনি আফ্রিকান আমেরিকানদের সম্বন্ধে এবং জিউসদের সম্বন্ধে ভীষণ নোংরা, ভীষণ বাজে কথা বলেছিলেন। তো তখন ওকে কেস করে ওকে জেলে নিয়ে যাবে, এইরকম নোংরা কথা, এত ভদ্র, এত ডিস্টার্বিং, এত ট্রাবল। তখন সুপ্রিম কোর্ট বলে যে what he said was stupid, but he has the right to be stupid. তুমি অন্যদেরকে বলো যে রেসিস্ট মেসেজ আমরা গ্রহণ করব না, কিন্তু রেসিস্ট হওয়ার অধিকার তার আছে। একটা ফ্ল্যাগ যখন কেউ বার্ন করে, পোড়ায়, তখন সেটা নিশ্চয়ই বোকা, দেশকে অপমান করছে। একটা পলিটিক্যাল স্টেটমেন্ট হিসেবে তাকে সেই অধিকার দিতে হবে। একটা জিনিস হয়তো স্পর্শকাতর হতে পারে, এই এক্সাম্পলসগুলো আমি আর দিচ্ছি না, বিশেষ করে ধর্মকে কেন্দ্র করে খুব স্পর্শকাতর, কিন্তু সুপ্রিম কোর্ট হ্যাজ কনসিস্টেন্টলি সেড যে তার বিরোধিতা করেন, সেটাকে আপনি ডিফিট করেন, পলিটিক্যালি সেটাকে আপনারা এলিমিনেট করেন, কিন্তু তার অধিকারটা আপনি কেড়ে নিতে পারেন। যেটা ভলটেয়ার বলতেন 18th সেঞ্চুরিতে, যে আই ডিসএগ্রি উইথ হোয়াট ইউ সে, বাট আই উইল ডিফেন্ড টু মাই ডেথ ইউর রাইট টু সে সো। তো বেটা এই যে একটা প্রেক্ষিত একটা আছে, there is একটা jurisprudential tradition, there is legal case law that has been established, যে যদি সেডিশন যদি হয়, যদি ক্রিমিনাল ইন্টেন্ট যদি থাকে, যদি দেশের স্বার্থ যদি ব্যাহত হয়, যদি ঘৃণায় কাউকে আপনি আক্রমণ করতে বলেন সেরকম যদি হয়, there is legal precedence in terms of which these things can be handled. আজকাল গণতন্ত্রের বিরুদ্ধে আরেকটা কথা, এটা একটা নিউ লিবারাল একটা অর্থোডক্সি, যে গণতন্ত্রের অতটা প্রয়োজন কি? আরে বাবা, তোমাদের তো ভাত স্বাধীনতা দিচ্ছি, তোমাদের বাক স্বাধীনতার দরকারটা কি? অর্থাৎ আমাদের যদি কিছু উন্নতি হয়, যদি কিছু রাস্তা হয়, যদি এটা ওটা হয়, তাহলেই তো যথেষ্ট। তোমার ওইটা নিয়ে অত চিন্তা করার কোনো কারণ নেই। এই স্বাধীনতা এবং কি মানে গণতন্ত্র, এটা খুব একটা ফলস একটা ডাইকটমি, খুব মিসচিভিয়াস একটা কন্ট্রাডিকশন, বিকজ ভেরি সিডাকটিভ। মনে হয় তাই তো, এই তো খাবার পাচ্ছি, এই তো রাস্তাটা বড় হয়েছে, এই তো ব্রিজটা হয়েছে,
So therefore things are fine. অতটা না একটু ছেড়েই দিলাম। কিন্তু বেটা এই দুটো তো মানে দে আর নট মিউচুয়ালি এক্সক্লুসিভ। আমি দুটোর একটা আমাকে চুজ করতে হবে কেন? হয় ডেভেলপমেন্ট নয় ডেমোক্রেসি কেন? আমি তো দুটোই চাই। ইট ইজ লাইক আস্কিং এ প্রিন্স যে প্রিন্স তুমি কি চাও তোমার বাঁ দিকের পাটা কেটে নিই না ডান দিকের পাটা কেটে নিই? সে তো বলবে যে স্যার আমাকে যদি সামনে অগ্রসর হতে হয় তবে দুটো পাই আমার দরকার। আমরা সময় সময় আপনারা যারা বাবা মা তারা জানেন যে আমরা প্রায় বাচ্চাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা বাবু বাবু বলো তো তুমি কি আম্মুকে বেশি ভালোবাসো না আব্বুকে বেশি ভালোবাসো? না বাচ্চারা যদি কথা বলতে পারতো তাহলে তার উত্তর হতো রিয়েলি রিয়েলি মম সিরিয়াসলি আস্ক মি দ্যাট কোয়েশ্চেন রিয়েলি। আমি রাত্রেবেলা তুই যখন আমাকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়া নিশ্চয়ই তোকে বেশি ভালোবাসি। দুপুরবেলায় বাবা যখন পিঠে নিয়ে আমাকে ঘোড়া ঘোড়া খালে তখন বাবাকে বেশি ভালোবাসি। তো এই চয়েসটা আমাকে এখানে করতে হবে যে আমি তোমার দিকে যাবো না ওর দিকে যাবো। এই যে গণতন্ত্রের বনাম ডেভেলপমেন্ট এটা একই ধরনের চয়েস। এন্ড আই ওয়ান্ট টু টেল ইউ সামথিং এলস। এটা কিন্তু নতুন কিছু জিনিস না। এটা 1950s 60s সেখানে উন্নয়নের প্রশ্নটা আসে। 1950s and 60s এ এই অর্থোডক্সি was part of the western paradigm. ওটা এই কথাটাই তারা বলে গেছে বারবার। এমনকি স্যামুয়েল হান্টিংটন পলিটিক্যাল অর্ডার ইন চেঞ্জিং সোসাইটি এখানে শিকাগোর স্কুল ফর সোশ্যাল সায়েন্স তাদের এই একই বক্তব্য যে দিস পিপল আর নট রেডি ফর ডেমোক্রেসি। সেই জন্য মিলিটারি শাসন। আইয়ুব খান ওয়াজ দ্য হিরো অফ দ্য ওয়েস্ট। ডেকেড অফ ডেভেলপমেন্ট সে করে গেছে। দিস ইজ হোয়াট উই নিড। ল্যাটিন আমেরিকায় একটার পর একটা দেশে এই মানে স্বৈরাচারী সরকার তারা এস্টাবলিশ করেছে যে না আগে ডেভেলপমেন্ট হোক পরেও সব নিয়ে চিন্তা করা যায়। এবং আমরা দেখেছি ইতিহাসের পাতায় যে এই এই প্রচেষ্টাগুলো কোনোদিনও সফল হয়নি। তো এখন আবার সেই কথাটা যেটা we have already proven to be false সেই কথাটা আবার কেন আমাদেরকে শিখতে হচ্ছে বা আবার আলোচনা করতে হচ্ছে। সো my point is that যে we have no business or authority to make that option and to force that choice. Because আমাদের বক্তব্য হচ্ছে we need both in terms of the progress that we want to make. একটু বোধহয় more oops I'm website to purchase minute to শেষ করব। I'm sorry to বেশি নিচ্ছি, I sincerely apologize. But let me end on a slightly more philosophical, a little more optimistic note. We live in very, very complex and troubled times. Times of transitions, times of confusions, times of contradictions. It is becoming increasingly apparent, আমার কাছে আরো বেশি স্পষ্ট হচ্ছে প্রতিনিয়তই যে the most dangerous and durable hostilities in the future will not be about land or water or oil or forest or minerals or other tangible resources. It will involve conflicts around culture, identity, faith, and belief. এটা কিন্তু খুব counterintuitive, because this is not what we expect. একদিকে চিন্তা করে দেখেন বেটা যে একদিকে we see the forces of trade, tourism, technology পৃথিবীটাকে কত ছোট করে দিচ্ছে, তাই না? আর পৃথিবীটা ইন্টিগ্রেটেড হচ্ছে। অন্যদিকে একইভাবে একই সময় আমরা দেখছি the forces of disintegration and division কিভাবে পৃথিবীটাকে তছনছ করে দিচ্ছে। So both these simultaneous processes are occurring today. একদিকে movement towards integration of the world, অন্যদিকে একটা complete disruption, একটা nativism, একটা parochialism, একটা tribalism that we're seeing almost everywhere. যে আমরা এই তোমরা এই আমাদের মধ্যে কোনো মিল নেই, যেটা আমরা মনে করছিলাম যে the ultimate commonality of humanity will be determined and realized ঠিক তার উল্টোটা হচ্ছে in the 21st century যখন আমরা নিজেদেরকে এরকম ভাবে ডিভাইড করে রাখছি। It is ironic that we have access to greater information about each other, but we have lesser understanding of each other. It is ironic that while more people live under democratic societies today than at any time in human history, threats to democracy have never been as profound or as insidious as we see in the world today. It is ironic that some people believe that we can pursue a moral objective through immoral means. For example, America. আমরা একটা দেশকে আক্রমণ করব
তারপর দেশটাকে স্বাধীন করব। এটা হতে পারে না। ইউ ক্যানট পারসিউ আ মরাল অবজেক্টিভ থ্রু ইমমরাল মিনস। আক্রমণের মাধ্যমে স্বাধীনতা আসতে পারে না। We must not forget that the lesser of two evils is also evil. আপনি 10 টাকা চুরি করলেন আর কাঞ্জিলাল 5 টাকা চুরি করলো মানে কাঞ্জিলাল ভালো লোক হয়ে গেল, তা কিন্তু না, কারণ সেও চোর। সো আমাদেরকে এই বিচারগুলো অনেক সাহসের সাথে, অনেক বিচক্ষণতার সাথে এবং অনেক কনফিডেন্সের সাথে করতে হবে। আমার কাছে মনে হয় যে the issue for the moment is about who controls the text, who dominates the discourse, who owns the narrative. This is the new frontier in our struggle. The philosophical battle that must be joined, where the ideals of humanity and reason and freedom and justice must be defended against the tides of authoritarianism, extremism, intolerance and violence, whichever form it takes, wherever it may originate, and whatever may be its justification. That to me is Professor Razzaq's legacy, and living up to it remains our foundation's hope, its challenge, and its obligation. Thank you. রাজনৈতিক প্রেক্ষিতের ভিত্তিতে তখন উনি বলেছিলেন যে এটাই এখন সবচেয়ে ভালো একটা রেসপন্স টু দ্য কমপ্লেক্স সিচুয়েশন দ্যাট উই হ্যাভ ক্রিয়েটেড। আরেকটা তুমি বোধহয় জিজ্ঞেস করেছিলেন, তাই না? I don't remember যে উনি কোনোদিন আমার সাথে বসিয়ে ওনার সাথে আমি অনেক গল্প করেছি, আড্ডা দিয়েছি, কথাবার্তা বলেছি, দাবাও খেলেছি, খেয়েছি। স্যার কিন্তু খুব ভোজন রসিক ছিলেন, এত সিম্পল মাইন্ডেড, জীবনে কোনোদিন কিছু চাননি, কিন্তু মাছটা কি করে রান্না করতে হয় সে ব্যাপারে খুব সচেতন ছিলেন এবং খাওয়াতে খুব ভালোবাসতেন। আমরা যে স্যারের বাসায় যেতাম শুধু যে স্যারের জ্ঞানের জন্য যেতাম তা না, ওই খাবার জন্য ওর সময় তো ধর্ম সম্বন্ধে স্যার হয়তো একটুখানি একটা রেসপেক্টফুল ইনডিফারেন্স, যে উনি ধর্মকে কোনো খর্ব করে, কোনো তাচ্ছিল্য করে, কোনো হেয় করে কথা আমি তার মুখে কোনো শুনি। কিন্তু উনি যে একদম 5 ওয়াক্ত নামাজ পড়ছেন বা রমজানের মাসে উনি রোজা রাখছেন সেটাও আমি দেখি। সো খুব নৈর্ব্যক্তিক ছিলেন এই ব্যাপারে। সো ইট ওয়াজ নট এ ভেরি একটা ডিফাইনিং কোয়েশ্চেন ফর হিম। যে কথাটা অমর্ত্য সেন পরে বলেছেন, একটু আগে কি বলছিল আর্গুমেন্টেড ইন্ডিয়ান নিয়ে, সেখানে একটা এসেতে কাঞ্জিলাল বলছিলেন, একটা এসে তিনি বলছিলেন যে we occupy multiple identities simultaneously, আমরা একই সাথে কিন্তু অনেক কিছু, তাই না? আমি রাষ্ট্রবিজ্ঞানের শিক্ষক হতে পারি, আমি ক্রিকেট খেলতে পারি, আমি জ্যাজ মিউজিক, বা আমি রান্না করতে পারি, অনেকগুলো আইডেন্টিটি একই সাথে। তো ধর্মকে স্যার ওরকম আইডেন্টিটির একটা উপাদান মনে করতেন এবং নিজে এই ব্যাপারে আমি কোনোদিনও ওর মুখে ধর্ম সম্বন্ধে কোনো খারাপ মন্তব্য শুনিনি, কিন্তু ওনাকে ধর্মের ব্যাপারে খুব একটা উৎসাহিত হতে পারি। আমি তো আরেকটা প্রশ্ন, যে রাইটগুলোকে বা অধিকারগুলোকে রিকগনাইজ করি, সেগুলো প্রত্যেকটা তো প্রবলেম একটা অরিজিন আছে, যেটাকে আমরা বলি সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, রাইট? তো অ্যাকর্ডিং টু সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আমরা এটা মনে করি যে সোসাইটিতে যে অ্যাক্টিভিটিগুলো মানুষকে ক্ষতি করে না সেগুলোর মধ্যে কিছুকে আমরা রাইট হিসেবে রিকগনাইজ করি। আমার কোশ্চেনটা হচ্ছে যে যে ফ্রি স্পিচটা কিছু রেসিস্ট কমেন্ট করে কিংবা যে ফ্রি স্পিচটা হয়তো বা ডিসক্রিমিনেশন করছে এবং বিপরীতের মানুষটাকে খারাপ ফিল করাচ্ছে বা তার টু সাম এক্সটেন্ট কোনো অধিকারকে খর্ব করছে, সেই ফ্রি স্পিচটা যদি এই ধরনের কোনো নেগেটিভ কনসিকুয়েন্স নিয়ে আসতে পারে, তাহলে অ্যাকর্ডিং টু সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি সেটাকে এক রাইট হিসেবে রিকগনাইজ করা যায় না। এবং দুই, কোন একটা খারাপ কাজকে সোসাইটিতে এভাবে জাস্টিফাই করা ঠিক হবে। আচ্ছা, আমি একবার একটু বাম দিক থেকে প্রশ্ন দিতে চাই, এই দিক থেকে একদম পিছন থেকে আমরা সামনে আসবো। আমি ইনি বলছিলাম সমাজবিজ্ঞান বিভাগে পড়ি। তো স্যার আমি গত পরশুদিনের একটা ঘটনার প্রেক্ষিতে প্রশ্নটা করতে চাই, সেটা গত পরশুদিন 3টি ঘটনা প্রশ্ন নেওয়ার জন্য। স্যার কিছু মনে করেন?
আচ্ছা, রিয়াজ বলতে জিজ্ঞেস করছিল যে একটি স্থিতিশীল সরকার কতটা প্রয়োজন for the sake of pursuing democracy. Am I correct with that? হ্যাঁ, নিশ্চয়ই some degree of stability is required. It is a precondition, a prerequisite to pursue development programs. তো এখানে ডেভেলপমেন্টের একটুখানি সংজ্ঞাটা আমাদেরকে ঠিক করতে হবে। আমরা এই নিউলিবারাল একটা অর্থোডক্সিতে ডেভেলপমেন্ট আমরা শুধুমাত্র কতগুলো সূচক দ্বারা, কতগুলো অ্যাগ্রিগেট ইন্ডিকেটরস দ্বারা, কতগুলো ইকোনমিক ইন্ডিসিস, এগুলোর ভিত্তিতে আমরা বলি যে এটা ডেভেলপমেন্ট হচ্ছে কিংবা হচ্ছে না। এখন আমরা প্রায়ই আমরা মানে এই কথাটা মনে করি যে ডেভেলপমেন্ট শুড অলসো ইনক্লুড নোশনস অ্যাবাউট দ্য কোয়ালিটি অফ লাইফ। শুধুমাত্র 3% থেকে 4% হলো কিনা, কিংবা তোমার এই রেটটা বাড়লো না কি কমলো, শুধুমাত্র তার উপর ভিত্তি করে যদি ডেভেলপমেন্ট কল্পনা আমরা করি, তাহলে we are limiting the whole notion of development, because it is much more comprehensive, it is much more profound, it is much more relevant to people's lives. যদি আমরা সূচক খুব ভালো হলো কিন্তু মহিলাদের অবস্থা আমরা দেখতে পাচ্ছি যে আরো খারাপ হয়েছে, যদি দেখতে পাচ্ছি মানে so there are so many different ways in which we have to look at the quality of life. আমরা যদি এনভায়রনমেন্ট যদি আমাদের মানে যদি ভালো না হয়, আমাদের স্কুল কলেজগুলো যদি উন্নতি না করে, আমাদের শিক্ষার মান যদি কমে যায়, আমাদের কালচারাল এফোর্টসগুলোর জন্য যদি জায়গাটা আমরা না পাই, তাহলে আমরা কতখানি উন্নয়ন হলো এই কথাটা প্রশ্ন সাপেক্ষ। সো একটা স্থিতিশীল সরকার is one aspect of the pursuit of development from a multifarious perspective. এটা শুধুমাত্র আমরা যদি ওইটাকে রিডিউস করে, দিস ইজ আ ভেরি রিডাকশনিস্ট ওয়ে অফ লুকিং এট ডেভেলপমেন্ট। যদি শুধুমাত্র আমরা ওইটাই যদি নির্ধারণ করি যে ডেভেলপমেন্ট মানে হচ্ছে এই সূচকগুলোর একটা থেকে একটা উন্নতি, তাহলে ইয়েস ইট ইজ পারফেক্টলি অলরাইট যে একটা স্টেবল সরকার, হোয়াট এভার দ্য স্টেবিলিটি মাইট মিন, কেমন? কিন্তু আমরা যদি মনে করি যে একটা জনগণের অধিকার, একটা রাইট টু সেফটি, রাইট টু ক্লিন এয়ার, right not to be discriminated against, the right not to feel afraid, এই জিনিসগুলোও যদি ডেভেলপমেন্টের অংশ হয়, তাহলে we have to approach it from a much wider perspective than simply looking at the indicators of development like the World Bank and the IMF tells us to do. কেমন? তো সেই ক্ষেত্রে নিশ্চয়ই একটা স্থিতিশীল সরকার is a necessity, but it is not a sufficient condition for ensuring development. So yes, it is, I would say, that a stable, organized, fair, rule of law দ্বারা পরিচালিত একটা সরকার শুধু স্টেবল হলে হবে না, বেটা, it must also be democratic. সেটা I think is a fundamental component of the development. কেমন? একটা প্রশ্ন ছিল বা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি, আমরা পিছন থেকে করেছিলাম, রাইট? যে হ্যাঁ, কতগুলো আমরা যদি দেখি যে খুব অন্যায়, অনিষ্টকারী, রেসিস্ট ইত্যাদি, সেটাকে আমরা অ্যালাউ করবো কিনা, যেখানে এখানেও বেটা কতগুলো মানে লিগাল প্রেসিডেন্টস আছে, কেস ল। যেমন একটা আপনাকে এক্সাম্পল দিচ্ছি, ইয়েটস ভার্সেস ইউএস 1957, সেখানে সুপ্রিম কোর্ট ডিসাইডেড যে made a distinction between advocacy and incitement. A distinction between advocacy and incitement. Orthat, you can advocate any idea that you want. She idea যদি racist হয় সেটা, but you cannot incite anybody to an illegal act. অর্থাৎ আমি বলতে পারি যে ব্ল্যাক লোকটা খারাপ, কু ক্লাক্স ক্ল্যানের মৌলিক কি হচ্ছে শুধুমাত্র আফ্রিকান আমেরিকানরা না, বাট জুইশ পিপলরা, যে আমি রেসিস্ট একটা বক্তব্য, এরা খুব বাজে, খারাপ, এরা সব করাপ্ট, এরা সব মদ খায়, মানে লেজি বাম, তারা কিছু করে না, সরকার থেকে। আমি এরকম বক্তব্য দিই, তার বুদ্ধি নেই, স্লেভস, দে শুড বি, দে আর বেটার অফ স্লেভস, এই কথাটা বলার অধিকার আছে। কিন্তু আমি বলতে পারবো না যে ওই একজন ব্ল্যাক লোক যাচ্ছে, চলো ওকে আমরা মারবো। আমি বলতে পারবো না যে ওখানে একটা ব্ল্যাক একটা টাউনশিপ আছে, ওটা আমরা পুড়িয়ে দিই, ওখানে ব্ল্যাক চার্চ আছে, ওটা আমি আক্রমণ করি। As long as I'm not inciting you to an illegal act, ততক্ষণ পর্যন্ত you have the right to be obnoxious, you have the right to be offensive, you have the right to provoke. ওইটাই খালি একটা ট্রিকি একটা ডোমেইন বেটা, যে কোথায় advocacy of an idea becomes incitement.
একটা এক্সাম্পল দিই, অরিগনে একজন ধর্ম মানে প্রিস্ট প্রিস্ট তার একজন খুব একটা রাইট উইং কনজারভেটিভ একটা চার্চে বক্তৃতা দিয়েছিলেন এগেন্স্ট গে পিপল, LGBTQ, গে লেসবিয়ান, কুয়ার, ট্রান্সজেন্ডার পিপলের বিরুদ্ধে, এরা ভগবানের আল্লাহর একদম মানে নিকৃষ্টতম এরা যেন না থাকে আমাদের দেশে। তো ওই চার্চে সেদিন দুজন ছিলেন যারা তারপরে অরিগন পোর্টল্যান্ড বিশেষ করে খুব একটা বিউটিফুল একটা শহর, খুব ওপেন, খুব ডেমোক্রেটিক একটা শহর, ওখানে একটা গে একটা বার ছিল যেখানে গে লোকরা ছিল, এবং সেই বারের সামনে ওরা এই দুটো ছেলে অপেক্ষা করে। ওই বার থেকে যখন দুজন বেরোয়, অবভিয়াসলি গে, তাদেরকে আক্রমণ করে একজনকে বেড়ে ফেলে। এখন এই ধর্মযাজকের বক্তৃতাটা, to what extent it contributed to this crime, it's a very difficult decision to make, but it has to be made. So just because something is tricky but awkward but difficult does not mean that we should not address it. চুপ করে দেওয়াটা খুব সহজ একটা উত্তর। Democracy requires much more complexity of thinking and much more moral courage. এটা মানে একটা বাচ্চাকে চুপ করতে বলাটা খুব সহজ, কিন্তু এই চুপ কর, খাবার না, কিন্তু তার কথাটা শুনে উত্তর দেওয়াটা অনেক সময় সাপেক্ষ। আমাদেরকে সেটাই করতে হবে, যে শুধুমাত্র না বলার যে ক্ষমতা, সেই ক্ষমতাটা ব্যবহার না করে কিভাবে এই জিনিসটাকে হ্যান্ডেল করা যায় সেইভাবে চিন্তা করাটা will be much more mature, much more responsible and much more democratic. যেটা আমি একটু আগে বলছিলাম, but you cannot pursue democratic objectives through undemocratic means. গণতন্ত্রের জন্য আমি অগণতান্ত্রিক কাজ করব, তা কিন্তু হতে পারে, এবং বাক স্বাধীনতা খর্ব করা অগণতান্ত্রিক। ডিফিকাল্ট, অকওয়ার্ড, মেসি, সময় সময় খুব মানে খারাপ লাগে। স্কোকি ইলিনয়, যেখানে জুইশ লোকদের, অনেক জুইশ লোক থাকেন, সেখানে কু ক্লাক্স ক্ল্যান তারা একটা মার্চ করেছিল, মিটিং করবে জিউসদের বিরুদ্ধে। তো খুব খারাপ জিনিস, ছি ছি, কি করে অ্যালাউ করা যায়? সুপ্রিম কোর্ট বলে যে না, তোমরা এডুকেট দ্য পিপল, যে ওরা যেটা বলছে সেটা খারাপ, কিন্তু ওদের বলার অধিকারটা তোমরা কেড়ে নেবে। তো তখন আমি আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়নের একজন মেম্বার, আমার কাছে খারাপ হয়েছে, ছি ছি, এই জিউসদের সামনে গিয়ে বলবে তোমরা বাজে লোক, এটা কিভাবে অ্যালাউ করবো আমরা? But the court's ruling was very, very discriminating. খুব একটা subtle, nuanced একটা judgment ছিল। So yes, I understand the dilemma, যে কি করা উচিত। আমি দেখতে পাচ্ছি বাজে কথা বলছি, মহিলা সম্বন্ধে খারাপ কথা বলছি, but as long as একটা ইনসাইট করছে না, প্রভোক করছে না টু ইলিগাল অ্যাক্ট, ততক্ষণ পর্যন্ত আমাদের অধিকারটা মেনটেন। বেটা এখানে মা তুমি বোধহয় জিজ্ঞেস করছিলে about several tragedies that occurred, তাই না? কি মানে অবশ্যই এগুলো খুবই খুবই মর্মান্তিক, খুবই খুবই দুঃখজনক। the plane crash, তারপর যেই আগুন, এটার থেকে বেটা the third example that you provided is slightly different. The death of a young man in custody. এটা অবশ্যই এটা কোথাও হওয়া উচিত না। মানে ডেমোক্রেসি একটা ফান্ডামেন্টাল প্রিন্সিপল হচ্ছে যে অ্যাডহারেন্স টু দ্য রুল অফ ল। ওকে, ল তোমাকে মানতেই হবে। সেটা যে কোনো, যদি কোনো একটা আমরা দেখি যে তার থেকে একটা বিচ্যুতি হচ্ছে, তাহলে সেখানে গণতন্ত্রের বিচ্যুতি হবে। তো এই ব্যাপারে নিশ্চয়ই আমাদের সতর্ক থাকা উচিত, সজাগ থাকা উচিত, সোচ্চার হওয়া উচিত, যে মানে একটা এক্সাম্পল নিয়ে নয়, বাট একটা আইডিয়াল নিয়ে। The significance of the rule of law as an essential component of democracy. So in that case, I share your concern, your anger, your passion. I share it completely, and we hope যে আমরা আরো অনেক বেশি ম্যাচিওর একটা
প্রেক্ষিতে আমরা সৃষ্টি করতে পারি যেখানে এই ধরনের ঘটনা যেন না ঘটে। The plane tragedy, এটা slightly different. নিশ্চয়ই আরো অনেক বেশি তারা টেকনিক্যাল এয়ারপোর্ট অথরিটির সাথে তাদের কথাবার্তা, আমাদের যে পাইলট ছিলেন আবিদ, কি হয়েছে, দ্যাট ইজ আ মাচ মোর টেকনিক্যাল ইস্যু। ওটা আমি ঠিকভাবে আমি এখন কিছু বলতে পারবো না, সিম্পলি ডোন্ট নো। এই যে ইসলামে যে আগুনটা লেগেছে, it just pains me. It just absolutely pains me. It breaks my heart. এটা হওয়া উচিত না। এবং ঢাকা শহরকে নিশ্চয়ই আমরা আরো অনেক ভালোভাবে প্ল্যান করতে পারি। একটু যদি চিন্তা করি, একটু দূরদৃষ্টির যদি মানে একটু প্রমাণ দিই, তাহলে so many tragedies better are avoidable. সেগুলো যখন আমাদের সহ্য করতে হয়, তখন obviously collectively our heart beats. So I think the third issue is slightly different, and but the first two are, of course, very, very relevant. Thank you for raising that question. বিদ্যাপীঠ ওখানে জিজ্ঞেস করেছিল ওটা, রাইট? হ্যাঁ, নিশ্চয়ই। এখানে বলে রাখি, প্রথমে একটা অনেস্ট উত্তর দিই যে রাজাক স্যার বা বিদ্যাপীঠ সম্বন্ধে আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আরো অনেক বেশি কিছু জানছেন না, বা আরো অনেক বেশি ইনভলভ না আমরা, এর দায় কিন্তু এটা আমারই ফেলিয়ার, এটা আমার দুর্বলতা, এটা আমি পারিনি, এবং সেজন্য আমি আপনাদের সকলের কাছে ক্ষমা প্রার্থী। নিশ্চয়ই উই কুড বি মোর অ্যাক্টিভ, আরো অনেক বেশি আমাদের কলিগরা আছেন তাদেরকে নিয়ে আরো অনেক বেশি ঢাকা ইউনিভার্সিটির সাথে একটা সম্পর্ক, কতগুলো জিনিস বেটার, একটা স্কলারশিপ প্রোগ্রাম, একটা চেয়ার, এই কতগুলো জিনিস, একটা নিয়মিত ঢাকা ইউনিভার্সিটি প্রোগ্রাম, মেবি উইথ DUDS একটা রেগুলার প্রোগ্রাম, আমরা রিডিং ক্লাবের সাথে একটা প্রোগ্রাম করি, বাট উই ক্যান ডু ইট মোর ঢাকা ইউনিভার্সিটি কেন্দ্র করে, এবং সেখানে নিশ্চয়ই বেটার দ্যার ইজ মাচ উই ক্যান ডু টু ইমপ্রুভ the accessibility of the Vidyapith and Abdur Razzaq's teachings, his presence, his wisdom. এটাকে আরো প্রসার করা নিশ্চয়ই আরো সম্ভাবনা আছে, এবং থ্যাংক ইউ ফর পয়েন্টিং ইট আউট, এবং আমরা সে ব্যাপারে আরো অনেক বেশি সচেষ্ট থাকবো। Again, thank you very much. আরেকটা আমরা কি তার আশা পূর্ণ করতে পেরেছি? There was a question from আমরা কি তার ছাত্র হিসেবে, স্যারের অনেক ভালো ছাত্রছাত্রী আছেন, তারা নিশ্চয়ই সেটা অনেক অংশে পূর্ণ করতে পেরেছে। আমি পেরেছি কিনা, না, আমি একদম ব্যর্থহীনভাবে বলতে পারি যে আমার গবেষণায়, আমার শিক্ষকতায়, আমার ব্যক্তিত্বে স্যারের যতটা রিফ্লেকশন, যতটা অগ্রসর, যতটা ক্ষমতা হওয়া উচিত ছিল, নিশ্চয়ই আমি সেটা পারিনি, এবং ফর দ্যাট আই এম এম্বারেসড, আমি অত্যন্ত লজ্জিত যে I have failed at being a student of Abdur Razzaq. I have failed to live up to the expectations that he himself would probably have about me. উনি যতটা চিন্তা করেছিলেন, নিশ্চয়ই আমি সেই পর্যায়ে ফাংশন করতে পারি। সেজন্য আমি খুব অনুতপ্ত, আমি লজ্জিত, এবং আপনাদের সকলের কাছে আমি মাত্র প্রার্থনা করছি। আমরা এবার শেষবারের মতো প্রশ্ন নিতে চাই। আমরা আমরা তিনটি প্রশ্ন বাকি থাকে, আর আমার একটি প্রশ্ন, আমরা এই মতোই আসলে আমরা কিউএনএ সেশনটি শেষ করি। Too much pressure. আচ্ছা, আচ্ছা, প্রশ্ন উত্তর না, Najib Haider, about the প্রশ্নটা, প্রথম যে প্রশ্নটা ছিল about voting rights to people who may not deserve it, তাই না? কি এটা প্রশ্ন ছিল না?
যে এই ধরনের লোক যাদের মাথায় এখনো এই ধরনের প্রাগৈতিহাসিক চিন্তা কাজ করে, একজন আফ্রিকান আমেরিকান সম্বন্ধে বা একজন মহিলা সম্বন্ধে বা একজন হিন্দু মানুষ সম্বন্ধে বা একজন জুইশ সম্বন্ধে, এই যে কতগুলো মানে সেরকম লোককে ভোটের অধিকার দেয়া, এটা কতটুকু যুক্তিসঙ্গত? It's a very difficult question and they have been debating this for a very long time. কিন্তু এর উত্তরটা হচ্ছে এই যে আমরা যদি কতগুলো প্যারামিটার্স ড্র করি, লিমিটস ড্র করি যে এরা পারবে, এরা পারবে না, তাহলে এটাকে আমরা বলি একটা স্লিপারি স্লোপ আর্গুমেন্ট, অর্থাৎ আমরা কোথায় গিয়ে ঠেকবো। আমি যদি বলি যে যারা নাস্তিক তারা ভোট দিতে পারবে না, যারা রেসিস্ট তারা ভোট দিতে পারবে না, যারা মহিলাদেরকে শ্রদ্ধা করে না তারা ভোট দিতে পারবে না, তাহলে শেষ কালটা দাঁড়াবোটা কোথায়? কে তাহলে ভোট দিতে পারবে? এই টেস্টটা কার? And once you institute একটা discriminating approach to determining কে ভোট দিতে পারবে কে পারবে না, তখন the situation becomes fraught with difficulties and problems. তো ওইটা অ্যাভয়েড করার জন্য যে কারণ আমরা আইনে বলি না, it is better to let 100 guilty people go free than to convict an innocent person. তো একই যুক্তিতে হয়তো এরকম কিছু লোক আছে, আমি যেটা বলার চেষ্টা করছিলাম এটা যে এই ধরনের চিন্তা ভাবনাকে we must defeat it politically. এরকম লোক যেন না থাকে যে লিখবে যে জাফর ইকবাল নাস্তিক, ওকে তো মারাই উচিত, কিংবা মহিলা তো ছিল পাইলট সেই জন্যই তো এই অবস্থা হয়েছে। এই ধরনের কথাবার্তা যারা বলে, সেই রকমের লোক, এই রকমের চিন্তা যেন পৃথিবীতে না থাকে, সেই ব্যাপারে আমাদেরকে সতর্ক থাকতে হবে। এবং আমি জানি যে ব্যাপারটা অনেক চ্যালেঞ্জিং এবং সময় সময় আমাদের বিকাম ইমপেশেন্ট যে এই লোক এই ভাষায় কথা বললো, এত নোংরা, এত প্রভোকেটিভ, কিভাবে ওকে ট্রাস্ট করি? কিন্তু এর উল্টোটা এটা যে আমি যদি তার অধিকারটা বঞ্চিত করি তাহলে কোথায় গিয়ে দাঁড়াবো সেটা আমাকে বিবেচনা করতে হবে, and how helpful that might be to democracy. মৃত্যুঞ্জয় বলছিল রাজাক স্যারের দর্শন সম্বন্ধে। আচ্ছা, মানে যেহেতু ওনার লেখালেখি এত কম, সেহেতু একটা ইন্টিগ্রেটেড, একটা কোহেরেন্ট একটা বক্তব্য ওনার দর্শন সম্বন্ধে ডিফিকাল্ট। কারণ আমরা ওকে একটা স্কলার হিসেবে পেয়েছি। স্যারের যেটা আমি বলছিলাম যে বিশাল একটা মানুষ, তার এত একলেকটিক তার ইন্টারেস্ট ছিল। মৃত্যুঞ্জয় তুমি একবার এসো আমাদের বিদ্যাপীঠে, দেখবে যে ওর যে বইয়ের কালেকশন, লুক এট দ্য রেঞ্জ অফ হিজ কালেকশন, মানে তার কত বিষয়ে তার একটা ইনভলভমেন্ট ছিল, একটা জানার স্পৃহা ছিল। তো সেজন্য একটা মানে একটা এই হচ্ছে তার আদর্শ, এই হচ্ছে তার দর্শন। ইট ইজ ভেরি ডিফিকাল্ট টু ক্যাপচার ইন ওয়ান সেন্টেন্স অর সো। তবে যে দুটো কথা বলা, সেটা হচ্ছে যে জ্ঞানের উপর তার বিশ্বাস, বিলিফ ইন নলেজ। এটা হচ্ছে এগেন এনলাইটমেন্ট। এই যে ফ্রেঞ্চ এনলাইটমেন্টের যে এনসাইক্লোপিডিয়ার যে মুভমেন্টটা ছিল, ওয়াজ বেসড অন দিস এক্স্যাক্টলি দ্য সেম প্রিন্সিপল, ভল্টেরিয়ান প্রিন্সিপল, যে জ্ঞান হচ্ছে একটা জিনিস যেটা আমরা we can get and which is interconnected and যেটা will replace the divisions that we have between humanity today. This belief in knowledge, not just knowledge for the sake of getting a job, but this belief in the idea of knowledge as an uplifting source of the human condition. এই বিশ্বাসটা স্যার খুব দৃঢ় ছিল। আর আমি এই আরেকটু বলতে পারি মৃত্যুঞ্জয়, যে স্যারের মধ্যে আমি কোনোদিনও কোনো ধর্ম বা কোনো মানুষ বা কোনো জাতিকে ছোট করে আমি কোনো কথা বলছি। দ্য ডিগনিটি অফ ম্যান যদি ইম্পর্টেন্ট হয়ে থাকে, তো সেটা রাজ্জাক স্যার তার বিশ্বাসে, তার আদর্শে, তার জীবনযাপনে ওই জন্য প্রমাণ হয়ে গেছে। মাহমুদ বোধহয় জিজ্ঞেস করছে গণতান্ত্রিক মূল্যবোধ কি ইনহেরেন্ট, কি বেটা, তাই না, or is it acquired? There are certain issues relevant to গণতন্ত্র যেটা আমার কাছে মনে হয় inherent.
বাট দেয়ার আর সার্টেন গণতন্ত্র তো শুধু একটা অলৌকিক একটা ব্যাপার না, তার কতগুলো ফিজিক্যাল ট্যাঞ্জিবল ইনস্টিটিউশনাল কতগুলো রূপ আছে। তো সেইগুলো হচ্ছে ম্যান মেড, সেগুলো হচ্ছে আমরা ওগুলো তৈরি করি, কোনটা হলে সবচেয়ে ভালো হয়, কোনটা সবচেয়ে ন্যায়, কোনটা সবচেয়ে যুক্তিসঙ্গত, এই জিনিসগুলো ইনস্টিটিউশনসগুলো, প্র্যাকটিসেসগুলো, হ্যাবিটসগুলো এগুলো আমরা ইনস্টিটিউট করি। কিন্তু এই যে অধিকার, যেটা আমি বলছিলাম যে আমেরিকান ডিক্লারেশন অফ ইন্ডিপেন্ডেন্সে যেটা জেফারসন লিখেছিলেন, the inalienable rights of people, যেটা দিয়ে তারা জন্মগ্রহণ করে, that they're born with, that they cannot be taken away, the right to life, liberty and the pursuit of happiness, এই তিনটে জিনিস আমার মনে ইনহেরেন্ট। প্রত্যেকটা লোকের এইটা নিয়ে তারা জন্মগ্রহণ করে এবং প্রত্যেকটা লোক বিশ্বাস করে, স্বপ্ন দেখে যে এই তিনটে জিনিস যেন আমার থাকে, the right to life, the right to liberty অর্থাৎ democracy, and the right to the pursuit of happiness, যে you don't have the right to be happy but you have the right to pursue happiness. এটা আমার মনে হয় যে একটা ইনহেরেন্ট কন্ডিশন অফ হিউম্যান বিংস। বাট ডেমোক্রেসি কিভাবে আমরা ইনস্টিটিউশনালাইজ করবো, কিভাবে প্র্যাকটিস করবো, কিভাবে অর্গানাইজ করবো, দোজ আর ডিসিশনস দ্যাট we have to take. আরেকটা প্রশ্ন ছিল বেটা যে এটা আমার ছিল স্যার, হ্যাঁ আপনি বই লিখবেন কি বেটা? ও but তার আগে একটা প্রশ্ন মৃত্যুঞ্জয় বেটা, there is a I want to bring this to your attention যে রাজ্জাক স্যারের উপর একটা স্মারক, একটা মানে গ্রন্থ একটা বেরিয়েছে, কেমন? তো ওখানে কতগুলো এসেস খুব ভালো, খুবই খুবই ইনসাইটফুল, খুবই রিচ, খুবই ইনফরমেটিভ। সেগুলো আমার মনে হয় যে আপনি পড়লে আপনার ভালো লাগবে। সেখানে কিছু বাজে এসেস আছে যেমন আমার, ওগুলো বাদ দিয়ে কিন্তু অন্যগুলো পড়ে। আরেকটা প্রশ্ন ছিল বোধহয় যে আমরা যেসব বইগুলো রয়েছে সেগুলো কি একটুখানি ছাড় দিয়ে, এইটা আমি পারবো না বলতে। এটা হচ্ছে এটা একটা অর্থনৈতিক সিদ্ধান্ত যেটার উপর আমার কোনো হাত নেই, বাট আমি আপনাকে এইটুকু প্রমিস করতে পারি যে আই উইল রেজ দিস ইস্যু, যে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের কাছে স্টেট অফ দ্য নেশন, এবং ওটা আমরা এখন বার করেছি ইংলিশ এবং বাংলাটা ট্রান্সলেশন, ওটা আরো সহজে বা সহজলভ্য কিভাবে করা যায় সেই ব্যাপারে নিশ্চয়ই আমি প্রশ্নটা উত্থাপন করব। তবে এই পাবলিকেশন ডিস্ট্রিবিউশনটা আমার হাতে নেই, সেজন্য আমি আপনাকে প্রমিস করতে পারছি না। আর গান্ধীরার বই, হ্যাঁ স্বপ্ন আছে, ইচ্ছা।